এভরিওয়ান, বড়গাছি যে শিক্ষা মিশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা দশম অধ্যায়ের আমার গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের দশম অধ্যায়ের পার্ট 1-এ 130 থেকে 132 পাতা পর্যন্ত আলোচনা করা হয়েছিল। 132 পাতার উপরের ছকটা পর্যন্ত। আমরা পার্ট 2-এ 132 পাতার গল্পের অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা দেখো যে বর্গ এবং বর্গমূল এই দুটো কথা আমরা পার্ট 1 এর আগের ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। এবার আমরা গল্পের অঙ্ক শুরু করব। প্রথম অঙ্কটা দেখো, গল্পের অঙ্কটা করে দেওয়া আছে। কি বলা আছে? জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো আছে। বর্গাকার বলতে আমরা কি বোঝাই? দৈর্ঘ্য এবং প্রস্থ। একটি সারিতে 11টি চারা গাছ আছে এবং জাহানারাদের বাগানে গাছের সংখ্যা চেয়েছে, মানে মোট সংখ্যা কতটা গাছ, মোট কতটা গাছ রয়েছে। এই অঙ্কটা করে দেওয়া আছে তোমাদের বইয়ে যে একটি সারিতে 11টি গাছ রয়েছে, তাহলে মোট চারা গাছ 11 স্কোয়ার সমান 11 গুণিত 11 সমান 121টি। ঠিক সেইভাবে 2 নম্বর অঙ্কটা দেখো, আমাদেরকে সমাধান করতে হবে যে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে দেওয়া আছে কত? 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে। তাহলে মোট সৈন্য সংখ্যা আমার কাছে চেয়েছে। তাহলে মোট সৈন্য সংখ্যা চেয়েছে মানে আমাকে অঙ্কটা বর্গ করে বের করতে হবে। তাহলে আমি সমাধান করছি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি সারিতে 12 জন সৈন্য আছে। 12 জন সৈন্য আছে। একটি সারিতে 12 জন সৈন্য আছে বা দাঁড়িয়েছে, যেটা আছে লিখলাম আমি এখানে, দাঁড়িয়েছে লিখলেও হবে, আছে লিখলেও হবে। একটি সারিতে 12 জন সৈন্য আছে। এবার বলেছে যে আমার মোট সৈন্য সংখ্যা কত। তাহলে আমি বলেছি যে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, তাহলে আমাকে বর্গ আকারে বের করতে হবে। তাহলে মোট সৈন্য সংখ্যা, তাহলে আমি অতএব দিয়ে লিখবো, অতএব মোট সৈন্য সংখ্যা, মোট সৈন্য সংখ্যা সমান সমান লিখতে পারি আমরা কি, যে 12 এর স্কোয়ার রুট, 12 এর স্কোয়ার রুট, স্কোয়ার না, 12 এর স্কোয়ার সমান 12 গুণিত 12। এবার 12কে 12 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? 144। আমরা মুখোমুখি যদি গুণটা নাও করতে পারি তাহলে আমরা সাইডে বা ডান পাশে রাপে আমি গুণটা করে দেখে নেবো। আমি নিচে দেখিয়ে দিচ্ছি যে 12 গুণিত 12, বাম পাশে দেখিয়ে দিচ্ছি এখানে যে 12কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 2 এ 2 4 আর 2 1 2 গুণিত 2 1 2 আর 1 1 1, তাহলে 4, 2 2 যোগ করলে কত হয়? 4 আর 1 কত হলো? 144 জন। তাহলে একটি সারিতে যদি 12 জন সৈন্য দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য সংখ্যা কত? আমাদের মোট সৈন্য সংখ্যা হচ্ছে কতজন? 144 জন। 144 জন। এই অঙ্কটা হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্কটা। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসবো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা পড়ে বুঝে নিই আগে। যে একটি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন দাঁড়িয়ে আছে। একটি সারিতে 13 জন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপর ওই ছাত্রদের বর্গাকারে, কিছু ছাত্র যাওয়ার পর বাকি ছাত্রদের আবার বর্গাকারে সাজানো হলো। তো বর্গাকারে সাজানোর পর দেখা গেল একটি সারিতে 10 জন করে দাঁড়িয়ে আছে বা 10 জন করে রইলো। তাহলে এখানে জানতে চেয়েছে আমার কাছে যে কতজন ছাত্র মাঝখানে চলে গেল। এই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্কটা আশা করি বোঝা গেল সবার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর অঙ্কটা প্রথমেই বলেছে যে একটি সারিতে প্রথমে 13 জন করে দাঁড়িয়েছিল। তাহলে 13 জন করে দাঁড়ালে মোট ছাত্র সংখ্যাটা, তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যাটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে এখানে লিখবো যে একটি সারিতে কতজন আছে? 13 জন। একটি সারিতে কতজন আছে? 13 জন দাঁড়িয়ে আছে। তাহলে প্রথমে মোট ছাত্র, প্রথমে
13 জন করে দাঁড়ালে মোট ছাত্র সংখ্যা কত হবে? তাহলে এখানে লিখবো প্রথমে মোট ছাত্র সংখ্যা। ঠিক সেভাবে বর্গ আকারে আমাকে বর্গ করে বের করতে হবে মোট ছাত্র সংখ্যাটা। তাহলে একটি সারিতে কতজন দাঁড়িয়েছে? 13 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা মানে 13 স্কোয়ার, 13 স্কোয়ার সমান সমান কত হবে? 13 গুণিত 13 সমান সমান 169 জন। নিচে লিখে দিচ্ছি। 169 জন। তাহলে প্রথমে একটি সারিতে 13 জন করে দাঁড়িয়েছিল। 13 জন করে দাঁড়ালে মোট ছাত্র সংখ্যা ছিল কত? তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা ছিল 169 জন। আমরা 13 গুণিত 13টা আমি মুখে মুখে করে বসালাম। যারা পারবে না, যেসব পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা কি করবে? খাতার ডান পাশে উপরে গুণটা করে নেবে রাপে। 13 গুণিত 13 করলে কত হবে? 3 3 9, 3 1 3, আবার 3 1 3, 1 1 1। তাহলে এখানে যদি করি তাহলে 9 3 3 যোগ করলে কত হয়? 6 আর 1 169 জন। আমার ঠিক আছে। তাহলে আমার প্রথমে যে 13 জন করে দাঁড়িয়েছিল ওই ছাত্র মোট তৃতীয় শ্রেণীর ছাত্র সংখ্যাটা মোট ছাত্র দাঁড়িয়েছিল কত? 169 জন। তারপর আমাকে কি বলেছে? কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। চলে যাওয়ার পর বাকি যে ছাত্র রইল তাদেরকে আবার বর্গাকারে দাঁড় করানো হলো। তখন আবার একটি সারিতে 10 জন করে দাঁড়িয়েছিল। এবার আমার কাছে উত্তরটা জানতে চেয়েছে পরে থেকে যে কতজন ছাত্র চলে গেল। তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পর একটি সারিতে 10 জন। তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পর মোট ছাত্র সংখ্যা কত? ওটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখবো যে একটি, এখানে উপরে লিখে দিতে পারি যে কিছুক্ষণ পর ছাত্র চলে যাওয়ার পর, ছাত্র চলে যাওয়ার পর আমি লিখে দিতে পারি ছাত্র চলে যাওয়ার পর। তাহলে একটি সারিতে কতজন দাঁড়িয়েছিল? 10 জন। একটি সারিতে দাঁড়িয়েছিল কতজন? 10 জন। তাহলে আমি ঠিক সেভাবে মোট ছাত্র সংখ্যা যদি বের করি, কিছুক্ষণ চলে যাওয়ার পর মোট ছাত্র সংখ্যা কত দাঁড়িয়েছিল, তাহলে আমাকে ঠিক বড় আকারে বের করতে হবে গুণ করে। তাহলে এখানে লিখতে হবে যে এখানে লিখে দিই মোট ছাত্র সংখ্যা। তাহলে আমি কি লিখবো? এখানে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার। তাহলে 10 গুণিত 10 সমান কতজন হবে? 100 জন। এটা প্রত্যেকে গুণ করতে পারবে। 10 গুণিত 10 সমান কত হবে? 100। 10 এ 10 এ 100। এটা অনেকে হয়তো সাইডে গুণ করার প্রয়োজন নেই, তো গুণ করার দরকার নেই। 10 এ 10 এ 100। তাহলে প্রথমে এখানে দুটো আমরা পেলাম। যে প্রথমে আমরা যদি অঙ্কটা দেখি যে প্রথমে 13 জন করে সারিতে দাঁড়িয়েছিল। তাহলে মোট ছাত্র সংখ্যা পেয়েছিলাম আমরা কত? 169 জন। আমাদের মনে আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপর আবার বড় আকারে দাঁড় করানো হলো। তাহলে প্রতি সারিতে দাঁড়িয়েছিল কতজন করে? 10 জন করে। তাহলে কিছু ছাত্র চলে যাওয়ার পর বা কিছুক্ষণ পর মোট ছাত্র সংখ্যা কত ছিল? 100 জন। এবার আমার কাছে উত্তরটা জানতে চেয়েছে যে কতজন ছাত্র চলে গেল। তাহলে প্রথমে 169 জন, পরে থেকে হয়ে গেল 100 জন। তাহলে প্রথমটা থেকে যদি প্রথম ছাত্র সংখ্যা থেকে যদি দ্বিতীয় ছাত্র সংখ্যাটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এখানে অতএব দিয়ে লিখবো অতএব কতজন ছাত্র চলে গেল। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব তৃতীয় শ্রেণীর ছাত্র চলে গেল। তৃতীয় শ্রেণীর ছাত্র চলে গেল মানে কতজন চলে গেল? তাহলে প্রথমে আমাদের কতজন ছাত্র ছিল মোট? 169 জন। তাহলে 169 লিখবো, বিয়োগ পরে থেকে কতজন ছিল? 100 জন। তাহলে এখানে লিখবো 100। তাহলে এটা যদি 169 থেকে যদি 100 বাদ দিই, তাহলে আমাদের হয়ে যাবে কত? 69 জন। 69 জন। বিয়োগটা যদি মুখে মুখে না পারো, তাহলে এখানে খাতার ডান পাশে লিখে করবে 169, আর এখানে লিখবে 100 বিয়োগ এখানে 9
6 থেকে 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে 0 আছে, 6 থেকে 0 বাদ দিলে 6, এক একে মিলে গেল মানে 0, বাম দিকে 0-র কোনো দাম থাকে না, তাহলে হয়ে গেল 69 জন। তাহলে আমার উত্তর কত বেরোলো, যে কতজন ছাত্র চলে গেল মাঝখানে, তাহলে মাঝখানে চলে গেল 69 জন। আশা করি অঙ্কটা বুঝে গেছো। এবার আমরা 133 পাতায় চলে আসবো। ঠিক 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে সাহানার কাছে 64টি বোদাম আছে, সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? এবার 64কে আমরা প্রথমেই আলোচনায় পার্ট 1 এর যে ভিডিওটা আমাদের যে দেওয়া আছে লিংকে, সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেই ভিডিওতে আমরা বর্গ এবং সেই ভিডিওতে আমি বর্গ এবং বর্গমূল এই দুটো জিনিস আলোচনা করা আছে। তো এখানে দেখো কি বলেছে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 64টি বোদাম আছে, সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? তাহলে 64কে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করে দেখা গেছে হ্যাঁ সাজাতে পারবে, এবং একটি শাড়িতে 8টি করে বোদাম থাকবে। এই অঙ্কটা করে দেওয়া আছে তোমাদের। ঠিক সেইভাবে আমরা 5 নম্বর অঙ্কটা করব। তোমাদের প্রথমেই বর্গ এবং বর্গমূল বোঝানোর সময় বলা গেছিল যে বর্গমূল দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। তোমাদের বই যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আমি উৎপাদকের সাহায্যে করব। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে মারিয়া কি 81টি বোদামকে বড় আকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি শাড়িতে কতগুলি বোদাম থাকবে? তাহলে বর্গাকারে মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হবে। তাহলে এখানে 5 নম্বর অঙ্কটা আমি যদি লিখি, তাহলে এখানে প্রথমে লিখবো যে মারিয়ার কাছে মোট কতগুলি বোদাম আছে, 81টি। তাহলে এখানে লিখবো মারিয়ার কাছে মোট বোদাম সংখ্যা হচ্ছে 81টি। মারিয়ার কাছে মোট বোদাম সংখ্যা হচ্ছে কত, 81টি। এবার বলেছে একটি শাড়িতে কতগুলি বোদাম থাকবে যদি বর্গাকারে সাজানো যায়। তাহলে আমরা কিভাবে বুঝবো, প্রথমে আমরা 81কে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। দেখো ডান পাশে এখানে করে নিই, ডান পাশে 81কে যদি করি, উৎপাদকটা আমি প্রথমেই বলেছি যে উৎপাদকটা হচ্ছে একটা ভাগ প্রক্রিয়া, এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটাকে করতে হবে। তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিলে কত হবে, 3 2 6, 3 2 6, 2 নামলো 3 7 21, 27। আবার দেখো এখানে 27টা আবার 3 দিয়ে ভাগ করা যাবে, কত হবে 3 9 27। আবার 9 কে ভাগ করা যাবে 3 3, আর যাচ্ছে, আর যাবে না। তাহলে কটা 3 পেলাম, 3 3 3 3, চারটা 3 পেলাম। তাহলে এটা যদি আমি সাজাই, তাহলে এখানে আমি লিখবো 81 এর রুট ওভার দিব, যেহেতু বর্গমূল বের করছি স্কয়ার রুট দিব। তাহলে স্কয়ার রুট দিয়ে 81কে আনি, তাহলে কত পেলাম, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এখান থেকে আমরা কি করব, জোড়া সংখ্যা থেকে একটি একটি করে সংখ্যা নিয়ে নেব। তাহলে যদি একটি একটি করে সংখ্যা নিয়ে নিই, তাহলে কত হবে এখানে, বা এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে, 9 গুণিত 9, 9 গুণিত 9। তাহলে এখানে যদি আমি করি, তাহলে 9 এর স্কয়ার আমরা লিখতে পারি। তার মানে একটি কি বলেছে, যে একটি শাড়িতে কতগুলি বোদাম থাকবে? তাহলে একটি শাড়িতে 9টি করে বোদাম থাকবে। একটি শাড়িতে কতগুলি বোদাম থাকবে, 9টি করে বোদাম থাকবে। অতএব একটি শাড়িতে 9টি করে বোদাম থাকবে। একটি শাড়িতে 9টি করে, তার মানে এটা মারিয়ার কাছে যে 81টি বোদাম রয়েছে সেটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। এবং বর্গাকারে যদি সাজাই তাহলে এক একটি শাড়িতে কটি করে বোদাম থাকবে, 9টি করে বোদাম থাকবে। কারণ 9 × 9 = 9 এর স্কয়ার, 9টি করে বোদাম থাকবে। আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখানে নিচে আবার দেওয়া আছে দেখো 81, ঠিক এইভাবেই করেছে। 81 বক্স গুলোতে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 হবে, তারপরে হবে 9 গুণিত 9 = 9 এর স্কয়ার। তার মানে একটি শাড়িতে 9টি। এটাকে যদি আমি ঠিক বক্স আকারে করে দিই তাহলে বেরিয়ে যাবে। এটাকে দেখো এখানে একটা বক্স হয়ে গেছে, এখানে একটা বক্স হয়ে গেছে, এটাও একটা বক্স স্কয়ার।
এখানে আরেকটা লাইন করে নিলে হয়, অসুবিধা নেই। তাহলে একটি সাইডে এটাকে একটা বক্স করে দিলে অসুবিধা নেই। নটি। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল যে আমরা 81টি বোতামকে বড় আকারে সাজাতে পারবো এবং প্রতিটি সারিতে 9টি করে বোতাম সাজানো যাবে। আশা করি বোঝা গেল প্রত্যেকে। এরপরে আমরা 134 পাতায় চলে আসবো। 134 পাতায় দেখো 6 নম্বর অঙ্কটি যে রয়েছে যে 144টি বোতাম বর্গাকারে সাজায়। তাহলে 144টি বোতামকে আমরা বড় আকারে সাজাবো, তাহলে একটি সারিতে কটি বোতাম থাকবে? এই অঙ্কটা করে দেওয়া আছে তোমাদের বইয়ে। 144কে প্রথমে উৎপাদকের সাহায্যে দেখো ডান পাশে তোমাদের উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করেছে। তারপর 144 সমান সমান লিখেছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 এভাবে লিখে দেওয়া আছে সংখ্যাগুলো জোড়া জোড়া করে। তারপর 12 গুণিত 12। এবার যে ফাঁকা যে বক্সটা রয়েছে একটি বক্স, ওই বক্সের মধ্যে হবে 12 12 এর স্কোয়ার। ওই বক্সটির মধ্যে কি হবে 12 12 এর স্কোয়ার। 6 নম্বর অঙ্কে নিচের দিকে যে বক্সটি রয়েছে সেই বক্সের ভিতরে কত বসবে? সংখ্যাটি বসবে কত? 12। এবং ওটা তেমন কঠিন নেই। তারপরে আমরা চলে আসবো দেখো 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি আছে? 100 এর বর্গমূল কিভাবে পাবো? আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করবো। এখানে চেয়েছে 100 এর বর্গমূল কিভাবে পাবো, বা স্কোয়ার রুট কিভাবে পাবো। 100 এর বর্গমূল আমরা কিভাবে পাবো, বা 100 এর স্কোয়ার রুটটা আমরা কিভাবে পাবো। আমরা প্রথমে বলেছি যে বর্গমূল বের করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। আমরা উৎপাদকের সাহায্যে করব। তো প্রথম কাজ আমার যেটা হবে সেটা হচ্ছে 100কে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া। তারপর আমরা দেখব 100কে যদি আমি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে ভেঙে নিই তাহলে আমার কত হবে? 100কে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50। আবার 50কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 25। আবার 25কে যদি ভাগ দিই তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, তাহলে 5 দিয়ে যাবে। তাহলে 5 এ 5 এ 25 আর যাচ্ছে না। তাহলে 100কে আমি 100 যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে আমি উৎপাদকে ভেঙে নিলাম বা বিশ্লেষণ করে নিলাম। এবার দেখো তোমাদের বইয়ে নিচে বক্স বক্স করে দেওয়া আছে, সেই বক্সগুলো আমি লিখে নিচ্ছি। এবার বক্সে কোন জায়গায় কোনটা সংখ্যা বসবে সেটা বসিয়ে দিচ্ছি। 4টি বক্স রয়েছে এখানে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা। তারপর আবার 4টি বক্স রয়েছে। তারপর নিচে আবার 2টি বক্স রয়েছে। তারপর আবার একটি বক্স রয়েছে, এখানে স্কোয়ার আছে, ঠিক আছে। তারপর নিচে আবার কি লেখা আছে? 100 এর বর্গমূল 100 রুট ওভার সমান করা আছে, স্কোয়ার রুট সমান করা আছে। 100 এর বর্গমূল স্কোয়ার রুট 100 সমান একটা বক্স করে দেওয়া। এবার আমরা কিভাবে এটাকে সমাধান করব? তো দেখো প্রথমে যে সংখ্যাটি রয়েছে 100, 100টাকে আমি উৎপাদকে ভেঙে নিয়েছি। কত পেয়েছি? 2 গুণিত 2 5 গুণিত 5 5। তাহলে সেই সংখ্যাটিকে আমি সিরিয়ালি এই বক্সগুলোকে লিখে নেব। 100 এর পরে কত লিখব? 2, এখানে লিখব 2, এখানে লিখব 5, এখানে লিখব 5। এটা হয়ে গেছে। তাহলে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এবার এই সংখ্যাগুলোকে ঠিক সাজিয়ে নেব, একটি করে সংখ্যা নেব। এখানে লিখব 2, এখানে লিখব 5, এখানে আবার লিখব 2, এখানে লিখব কত? 5। তাহলে 2 গুণিত 5 আবার 2 গুণিত 5, এই সংখ্যাটাকে ঠিক সাজিয়ে নিলাম আমি। এবার 2কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 10। আবার 2কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 10। তাহলে 10 গুণিত 10। তাহলে এখানে কত হবে? এখানে সংখ্যাটি হবে কত? 10 এর স্কোয়ার। তাহলে 100 এর বর্গমূল স্কোয়ার রুট 100 সমান কত হবে? আমার বর্গমূল করে কত পাবো? 10। আচ্ছা ওটি বোঝা গেল। আবার বলছি 100 এর বর্গমূল কিভাবে পাবো। প্রথমে আমরা 100 যে সংখ্যাটি রয়েছে সেটাকে উৎপাদকের সাহায্যে আমরা ভেঙে নিলাম। ভেঙে কত পেলাম? 2 2 5 5, 4টি সংখ্যা পেয়েছি। তাহলে তোমাদের বইয়ে যে বক্স বক্স করে দেওয়া আছে, তাহলে 100 লিখলাম,
তাহলে প্রথমে যে 4টি বক্স রয়েছে সেই যেভাবে উৎপাদকে ভেঙে পেয়েছি সেভাবে লিখলাম 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। তারপর আমি সেই সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম 2 গুণিত 5 আবার 2 গুণিত 5। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে কত পেলাম 10, আবার 2 কে 5 দিয়ে গুণ করলে কত পেলাম 10। তাহলে 10 গুণিত 10, তাহলে এখানে কত হয়ে যাবে 100 সমান 10 এর স্কয়ার। এবার নিচে লেখা আছে 100 এর বর্গমূল বা স্কয়ার রুট 100, 100 এর স্কয়ার রুট কত হবে 10। তাহলে আমাদের উত্তর কত পেলাম 10। তাহলে কিভাবে 100 এর বর্গমূল পাবো সেটা বোঝানো গেল এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব কঠিন না অঙ্কগুলো। তোমরা বাড়িতে এছাড়াও 100 ছাড়াও আরো অন্যান্য সংখ্যাগুলো নিতে পারো, যেমন তোমাদের একটা এখানে লিখে দিচ্ছি আমি, যেমন 81 নিতে পারো। 81 বর্গমূল কিভাবে পাবো এটাকে তোমরা এইভাবে ঠিকসে এইভাবে ভেঙে তোমরা করতে পারো। যেমন সংখ্যাগুলো রয়েছে 81, তারপরে যেমন সংখ্যাগুলো রয়েছে 49, এই সংখ্যাগুলো তোমরা তারপরে রয়েছে 64, তারপরে রয়েছে 121, এই সংখ্যাগুলোকে তোমরা নিয়ে ঠিক এইভাবে উৎপাদকের সাহায্যে ভেঙে আমরা বর্গমূলটা বের করে নিতে পারি। এটা তোমাদের বাড়ির বোঝার সুবিধার জন্য, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই একই নিয়মে এই সংখ্যাগুলো আরো সংখ্যা তোমরা নিতে পারো তোমাদের যদি মনে থাকে, যেগুলোর বর্গমূল করা যাবে সেই সংখ্যাগুলো নিয়ে ঠিক এইভাবে অঙ্কগুলো করে নিতে পারো। প্র্যাকটিসের জন্য তোমাদের এটা বললাম 4টি সংখ্যা, ঠিক আছে। এবার আমরা 135 পাতায় অঙ্কগুলো করব। পাতার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি করি, প্রথমেই 1 এবং 2 দুটো অঙ্ক তোমাদের করে দেওয়া আছে। দেখো 1 নম্বর অঙ্কে কি আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এবার বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে। তাহলে বর্গক্ষেত্রে রং দিতে গেলে তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানা, যে বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলেছে, বাহু গুণিত বাহু। তোমাদের বইয়ে দেওয়া পড়া আছে 5 সেমি গুণিত 5 সেমি সমান সমান 25 বর্গ সেমি। আমি বলেছিলাম যে কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফলের সময় এককটা সবসময় বর্গ দিয়ে হয়, তাহলে 25 বর্গ সেমি রঙিন করতে হবে এবং ওটা তোমাদের বইয়ে পড়ে দেওয়া আছে। ঠিক সেইভাবে 2 নম্বর অঙ্কটা দেখো, 36 বর্গ সেমি, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 36 বর্গ সেন্টিমিটার বা সেমি, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে। ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো, একটি বাহুতে মানে কত সেমি বাহুতে হলুদ রংটা দেওয়া হলো আমাকে জানতে চেয়েছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমার কাছে জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমরা কি করে বের করেছি, সেক্ষেত্রে আমরা বর্গমূল করেছি। দেখো হলুদ রং দেওয়া হলো 36, 36 এর উপরে স্কয়ার রুটটা ছাপানো গেছে। এবার 36 কে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙেছি, ভেঙে কত পেয়েছি 3 গুণিত 3 2 গুণিত 2 গুণিত 2। ঠিক সেভাবে 6 গুণিত 6 সমান সমান 6 সেমি, একটা সংখ্যা আমি নিয়ে নিয়েছি। দুটো অঙ্ক তোমাদের করে দেওয়া আছে 1 আর 2, ঠিক সেইভাবে 3 এবং 4 এই দুটো অঙ্ক আমাদেরকে সমাধান করতে হবে। তার নিচে একটি ছক রয়েছে, সেটা আমরা সমাধান করব। তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে 169 বর্গ সেমি। তাহলে বলেছে তার একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এটা উৎপাদকের সাহায্যে আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, এটা লিখে নেব আমি। বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল 169 বর্গ সেমি লিখে নিলাম। এবার আমাকে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য কত, উৎপাদকের সাহায্যে আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখবো অতএব একটি বাহুর দৈর্ঘ্য, আমি 169 লিখে এর উপরে স্কয়ার রুটটা চাপিয়ে দেবো, মানে বর্গমূলের যে চিহ্নটা রয়েছে সেটা চাপিয়ে দেবো, স্কয়ার রুটটা চাপিয়ে দেবো।
তাহলে আমাকে কিভাবে করতে হবে, সেই ঠিক একই রকম নিয়মে উৎপাদকের সাহায্যে ভেঙে করতে হবে। আমি 169কে দেখো তোমাদের যেসব যারা ছাত্রছাত্রী রয়েছে তারা ডান পাশে করবে, আমি ডান পাশে করছি। দেখো তারপরে 169কে আমি উৎপাদকের সাহায্যে প্রথমে ভেঙে নিচ্ছি। তাহলে কত দিয়ে যাবে এটা, 1 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, এটা নিশ্চয়ই 13 দিয়ে যাবে। কত দিয়ে যাবে, 13 দিয়ে। তাহলে হবে 13, এটা হবে 13, 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয়, 169 হয়। বুঝতে না পারলে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি নিচে, 13 গুণিত 13, 3 এ 3 এ 9, 3 1 কে 3, আবার 3 1 কে 3, 1 এ 1 1, 9, 3 আর 3 যোগ করলে কত হয়, 6 1। আচ্ছা ঠিক আছে আমার, তাহলে 13 13 ভেঙে কত পেলাম, 13 13। তাহলে এখানে লিখবো স্কোয়ার রুট 13 গুণিত কত লিখবো, 13। তাহলে আমার উত্তরটা কত আসবে, দুটোর মধ্যে যে কোনো এক, দুটো জোড়া সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি নিয়ে নেবো। তাহলে এখানে আসবে কত, 13। আমার একক কি আছে, সেন্টিমিটার, তাহলে এখানে লিখবো সেমি। তাহলে আমার একটি বাহুর দৈর্ঘ্য কত হলো, 13 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 13 সেমি। আমি কিভাবে অঙ্কটা বের করলাম, একবার উৎপাদকের সাহায্যে। আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল 169 বর্গ সেন্টিমিটার। আমাকে জানতে চেয়েছিল যে একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমি লিখলাম অতএব একটি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার রুট 169কে আমি উৎপাদকের সাহায্যে ভেঙে কত পেলাম, 13 13। মানে 13 কে 13 দিয়ে দিলে 169, এছাড়া যাবে না, উৎপাদকে ভাঙা যাবে না। তাহলে 13 13, তাহলে স্কোয়ার রুট 13 গুণিত 13। এবার দুটো থেকে একটি সংখ্যা আমি নিয়ে নেবো, তাহলে 13। তাহলে আমার উত্তর হলো 13 সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝে গেছো। ঠিক সেভাবে আমরা এর পরের অঙ্কটা সমাধান করব। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে 225 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। 3 নম্বর অঙ্কটা যেভাবে করলাম 4 নম্বর অঙ্কটা ঠিক একই রকম ভাবে হবে, একই নিয়মে হবে। দেখো সমাধান করছি। যে অঙ্কগুলো করানো হয়েছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক সেভাবে আমরা লিখে নেব 4 নম্বর অঙ্কটা, যে 225 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে কত, 225 বর্গ মিটার। তাহলে এখানে লিখবো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 225 বর্গ মিটার, 225 বর্গ মিটার। তাহলে আমাকে জানতে চেয়েছে কি, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে লিখবো অতএব বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক একই রকম ভাবে করব 3 নম্বর অঙ্কটা যেভাবে করলাম, স্কোয়ার রুট ভিতরে কত লিখবো, 225। আমরা 225 কে আবার উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। 225 কে উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। এটা 1 দিয়ে যাবে না, 2 দিয়ে ভাঙা যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে এটা ভাঙা যাবে। যারা করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে একবারে। 4 5 4 20, 2 নামলো, 5 5 25। আবার এটাকে 5 দিয়ে যাবে, 5 9 45, আবার এটাকে 3 এ 3 এ 9, আর ভাঙা যাচ্ছে না। তাহলে আমি এখানে লিখবো স্কোয়ার রুট 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। এটাকে আবার আমি একটু সাজিয়ে নিতে পারি, 5 গুণিত 3 আবার 5 গুণিত 3 সমান সমান আমি কত পাবো, স্কোয়ার রুট 15 গুণিত 15। তাহলে এখানে দুটো সংখ্যার মধ্যে একই সংখ্যা আছে, আমরা একটা নিয়ে নেবো। তাহলে কত হবে, 15। আমার একক কি আছে এখানে, মিটার। তাহলে আমি লিখবো এখানে মিটার। তাহলে আমার উত্তর হলো কত, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 15 মিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা উত্তর পেলাম কত, 15 মিটার। 3 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে 4 নম্বর অঙ্কটাও সমাধান হলো। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছিল 225 বর্গ মিটার। আমাকে জানতে দিয়েছিল যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমি ঠিক সেভাবে স্কোয়ার রুট ভিতরে কত লিখলাম,
225 225 লিখে 225কে আমি ডান সাইডে, এটা কিন্তু যেটা উৎপাদকের বিশ্লেষণ সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে খাতার ডান পাশে যে ঠিক আছে কিনা। উৎপাদকের বিশ্লেষণ করে ভেঙেছি, 5 ভেঙে কত পেয়েছি 5 5 3 3 স্কোয়ার রুট 5 গুণিত 5 3 গুণিত 3, এটাকে সাজিয়ে নিয়েছি আমি 5 গুণিত 3 আবার 5 গুণিত 3, তাহলে 5 3 15 আবার 5 3 15, তাহলে দুটোই 15 আছে, তাহলে দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি নিলাম, একটা 15কে নিলাম, তাহলে আমার উত্তর বেরিয়ে গেল কত, যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল কত 15 মিটার। আশা করি তোমরা সব বুঝতে পেরে গেছো অঙ্কটা। এরপরে 135 পাতার যে নিচে ছকটি রয়েছে সেই ছকটি আমরা সমাধান করব। প্রথমে আমরা ছকটাকে তুলে নিব, তারপর আমরা সমাধান করব। দেখো প্রথমে ছকটাকে আমরা তুলে নিচ্ছি। কি আছে, প্রথমে লেখা আছে ক্ষেত্র, তারপরে একটি বাহুর দৈর্ঘ্য, তারপরে আছে ক্ষেত্রফল, চারটি সারি রয়েছে, ক্ষেত্রের জায়গায় প্রত্যেকটাতে লেখা আছে বর্গ ক্ষেত্র। আমি ডট ডট দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, ডট ডট দিলে হয়তো বুঝতে অসুবিধা হবে, লিখে নিলাম। প্রত্যেকটাতে লেখা আছে বর্গ ক্ষেত্র। এবার একটি বাহুর দৈর্ঘ্যতে এখানে দেওয়া আছে 16 মিটার, সংক্ষেপে দেওয়া আছে, আমি লিখে নিলাম, এখানে দেওয়া আছে 17 মিটার। আর ক্ষেত্রফলের জায়গায় নিচের দুটো সারিতে লেখা আছে 625 বর্গ মিটার, আর নিচে দেওয়া আছে 900 বর্গ মিটার। এই ছকটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তা আমরা প্রথমেই আমরা বর্গ এবং বর্গমূল দুটোই আমরা শিখেছি। তো প্রথম যে সারিটা রয়েছে সেই সারিতে আমাকে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, আমার কাছে ক্ষেত্রফল দিয়েছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমি বলেছিলাম বাহু গুণিত বাহু, তার মানে আমাকে বর্গ করে বের করতে হবে। 16 মিটার দেওয়া আছে, তার মানে 16কে আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে মুখে মুখে না পারলে আমরা 16কে 16 দিয়ে গুণ করে দেখে নেবো। এখানে 6 6 36 6 হাতে থাকে 3, 6 1 6 আর 3 যোগ করলে হাতে 3 যোগ করলে 9, 6 1 6 আর 1 1 1, তার মানে 6 9 আর 6 যোগ করলে 15 5, হাতে থাকে 1 1 আর 1 যোগ করলে 2, তাহলে কত হলো 256। তাহলে ক্ষেত্রফল কত পেলাম 256। ক্ষেত্রফলের ক্ষেত্রে একক লেখার সময় আমি বর্গ কথাটা যোগ করতে বলেছি, তাহলে হয়ে যাবে এখানে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আমরা প্রথম সারিটা সমাধান করলাম, যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 16 মিটার, ক্ষেত্রফল বর্গ করে পেয়ে নিলাম কত 256 বর্গ মিটার। ঠিক সেইভাবে দ্বিতীয় সারিতে দেখো আবার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 17 মিটার, তার ক্ষেত্রফল আমরা বের করব ঠিক একই রকম, গুণ করে বের করব, তার মানে বর্গ করে বের করব। বর্গতে কি বলেছিলাম, যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তার মানে 17কে 17 দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক এভাবে গুণ করবো, 7 7 49 এর 9, হাতে থাকে কত 4, 7 7 1 7 আর হাতে 4 যোগ করলে কত হবে 11, গুণ চিহ্ন বসালাম, 7 1 7 আর 1 1 1, তাহলে 9 8 আর 2 এক যোগ করে তাহলে 289, তার মানে হয়ে গেল 289 বর্গ মিটার, 289 বর্গ মিটার। আমরা প্রথম সারি এবং দ্বিতীয় সারি দুটো আমরা সমাধান করলাম। এবার দেখো ঠিক একটু অন্যরকম করে দেওয়া আছে, দুটো সারি সমাধান করলাম বর্গের সূত্রে, মানে বর্গ। এবার নিচে তৃতীয় সারি এবং চতুর্থ সারিতে যে দেওয়া আছে এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে দুটোতে, আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাকে বর্গ করলে হবে না, আমাকে বর্গমূল করে বের করতে হবে বাহুর দৈর্ঘ্যটা। কি করে বের করতে হবে, বর্গমূল করে। তো বর্গমূল কিভাবে করবো আমরা, আমাদের জানা আছে উৎপাদকের সাহায্যে করব। তাহলে এখানে কত দেওয়া আছে দ্বিতীয় সারিতে 625
বর্গ মিটার। তাহলে 625 কে আমি যদি বর্গমূল করি মানে উৎপাদকের সাহায্যে ভেঙে নিই তাহলে আমি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। দেখো বাম পাশে আমি ভেঙে নিচ্ছি। প্রথমে 625 কে আমি ভেঙে নিব, তাহলে 5 দিয়ে যাবে, 5 কে 5, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে 2 25, আবার 5 দিয়ে যাবে, আবার 5। তাহলে কটা পেলাম? 1 5 5 5 5। তাহলে 125 কে যদি আমি রুট ওভার করি তাহলে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, আবার যদি রুট ওভার করি তাহলে 25 গুণিত 25 সমান সমান আমরা একটা নিয়ে নেব। তাহলে কত পেলাম? উত্তর 25। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 625 কে যদি আমি ভেঙে নিই উৎপাদকের সাহায্যে তাহলে আমার একটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 25। তাহলে এখানে আমি লিখবো 25, আমার একক কি আছে? মিটার। তাহলে এখানে লিখে দেবো কি? 25 মিটার। এখানে লিখে দেবো কি? 25 মিটার। আশা করি বোঝা গেছে। চতুর্থ সারিতে ঠিক একই রকম ভাবে তৃতীয় সারিতে যেভাবে ভেঙে নিলাম সেভাবে ভেঙে নেবো। এখানে কত আছে? 900 বর্গ মিটার। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে, তাহলে 900 বর্গ মিটারটাকে আমি উৎপাদকের সাহায্যে ভেঙে নেবো, মানে বর্গমূল করে নেব। বর্গমূল করলে আমি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 900, এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এটা 3 দিয়ে যাবে, বোঝা যাচ্ছে। 3 3 9, 0 0, আবার 3 দিয়ে যাবে, তার মানে 100। আবার এটাকে যদি আমি করি তাহলে 2 দিয়ে যাবে 50, আবার এটা 2 দিয়ে যাবে তাহলে 25, আবার এটা 5, এটা 5। আর যাচ্ছে না। তাহলে এখানে যদি আমি স্কয়ার রুট করি তাহলে আমার সংখ্যাটি হবে 3 গুণিত 3, 2 গুণিত 2, 5 গুণিত 5। তাহলে এখানে আমি সাজিয়ে নিব সংখ্যাটাকে। সাজালে কত হবে? দেখো 3 গুণিত 2 গুণিত 5, আবার 3 গুণিত 2 গুণিত 5, একটা করে সংখ্যা নিলাম। তাহলে 3 2 6, 6 5 কত হবে? স্কয়ার রুট 30 গুণিত 30 সমান সমান কত পাবো? 30। তাহলে আমার উত্তর কত বেরোলো? 30। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে কত? 30। এখানেও একক কি আছে আমার? মিটার। আশা করি বোঝা গেল। চতুর্থ সারিতে কত বলেছিলাম? 900 বর্গ মিটার। এই 900 বর্গ মিটারটাকে আমরা প্রথমে উৎপাদকের সাহায্যে ভেঙে নিলাম। ভাঙার পরে এই সংখ্যাগুলো স্কয়ার রুটের মধ্যে লিখলাম। আবার সংখ্যাগুলোকে সাজানোর পর 30 গুণিত 30, আবার দুটি 30 এর মধ্যে একটি 30 আমি নিয়ে নিলাম। তো আশা করি বোঝা গেছে। তোমাদের দশম অধ্যায়ে যে সারি এবং স্তম্ভের সমান সংখ্যায় দাঁড়ায় যে অঙ্কগুলো রয়েছে 130 থেকে 135 পাতা পর্যন্ত, সেই অঙ্কগুলোকে আমি দুটো পার্টে আলোচনা করা গেল। প্রথম পার্টটাতে যে ভিডিওটি হয়েছে সেটিতে হচ্ছে 130 থেকে 132 পাতা, আবার দ্বিতীয় যে পার্টটা হয়েছে সেটা হচ্ছে 132 থেকে 135 পাতা পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক আলোচনা করা গেল। তোমাদের যদি অবশ্যই অঙ্কগুলো ভালো লাগে এবং ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের বৈগাছি যে শিক্ষা মিশনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে এবং আগের ভিডিওগুলো পেতে আমাদের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন লিংকটা দেওয়া আছে সেই লিংকটাকে অবশ্যই তোমরা দেখবে। ওই লিংকে আগের ভিডিওগুলো পাবে। আজকে এই পর্যন্তই আলোচনা। পরবর্তী ভিডিওতে আবার একাদশ অধ্যায়ে ধাপে ধাপে হিসাব করি যে সরল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ধন্যবাদ।